জগদ্ধাত্রী চিরঞ্জিতকে ফোন করে বলে, শোনো চিরঞ্জিত, আমি তোমাকে যেভাবে বলছি সবটা তোমাকে কিন্তু সেভাবেই করতে হবে। তুমি মর্গে আমাকে ঢুকিয়ে দেবে, আর তারপরেই মুখার্জি বাড়ির দেবুদাকে ফোন করে বলবে যেন সবাইকে নিয়ে আমাকে দেখতে আসে। চিরঞ্জিত তো কথাটা শুনেই ভয় পেয়ে যায় আর বলে, জ্যাস তুমি এসব কি বলছো? আমার তো কথাটা শুনেই হাত পা কাঁপছে। জ্যাস তখন বলে, কিচ্ছু করার নেই চিরঞ্জিত দা, অনেক বড় বিপদে পড়েছে, আর সেখান থেকে বাঁচতে গেলে এরকম ছোটোখাটো অনেক জিনিসই আমাকে করতে হবে। কিন্তু চিরঞ্জিত ভয় পেয়ে যাচ্ছিল তার চাকরিটা নিয়ে, যদি একবার সত্যিটা জানাজানি হয় তাকে হয়তো সাসপেন্ডও করে দেবে, এই সমস্ত কথাই ভাবছিল। জগদ্ধাত্রী তখন আশ্বাস দেয়, তোমার চাকরি নিয়ে কেউ টানাটানি করবে না, তুমি শুধু আমার এই কথাটা রাখো। এরপর চিরঞ্জিত বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলছো আমি সেভাবেই সব কিছু শুরু করছি। বলতে বলতে চলে এসেছে দেবুদারা আর বলে, বলুন কি বলতে চাইছিলেন? তখনই চিরঞ্জিত বলে, আসুন আপনারা একে একে জগদ্ধাত্রীকে দেখবেন, আসুন। জগদ্ধাত্রী ওইখানেই রয়েছে। আর কথাটা শুনে দেবুদা তখন বলে, দেখান আমরা দেখতেই তো এসেছি। বাড়ির কারোর সেরকমই চোখে জল নেই, কিন্তু জল আছে সানভীর। সানভীর ভীষণভাবে ভেঙে পড়ে, খুবই কান্নাকাটি করতে থাকে। মনে পড়ে যায় জগদ্ধাত্রী কিভাবে তার বিয়েতে সব কিছু করেছিল, কারণ সানভীর বিয়েটা না হলে হচ্ছিলই না। এরপরেই জগদ্ধাত্রীর ওই অবস্থা দেখতে পেরে সবাই মিলে চোখ সরিয়ে নেয়, বিশেষ করে মেহেন্দি। মেহেন্দি বলতে থাকে, বিশ্বাস কর জগদ্ধাত্রী, আমি তোর এই অবস্থা করতে চাইনি। তুই যদি এমনিতেই সরে যেতিস তাহলে তোকে মরতে হতো না, কিন্তু তুই তো সরতে চাসনি, তাই বাধ্য হয়ে আমাকে এই কথাটা বলতেই হচ্ছে, আর তোকে এরকম অবস্থাতেও দেখতে হচ্ছে। বৈদেহী মুখার্জি বলে, আর দেখানোর দরকার নেই, আপনি ঢুকিয়ে দিন। কিন্তু দেবুদা বলে, 1 মিনিট, আমি একটু ছুঁয়ে দেখতে চাই। যখনই ছুতে যাবে চিরঞ্জিত আটকে দিয়ে বলে, ওনার এখনও অনেক নিয়মকানুন বাকি আছে, পোস্টমর্টেম হবে, অনেক কিছু, তাই আপনি এখন বডি টাচ করতে পারবেন না। দেবুদার এটা নিয়ে বেশ খটকা লাগে, কিন্তু দেবুদা তবুও আর কিছু বলতে চায় না। এর মধ্যেই দেবুদাকে ফোন করেছে দিব্যা সেন আর বলে, ওই দিকের কি খবর? দেবুদা বলে, সবই তো বুঝলাম, কিন্তু বডি টাচ করতে দিল না। দিব্যা সেন বলে, বডি টাচ করতে দেয়ও না, পোস্টমর্টেম হবে, আর এখন দেবে না, যেহেতু এই কেসে পুলিশ ইনভলভ হয়ে গেছে তাই কোনোভাবে আর কিছু হবে না। আরে এইসব দিয়ে কি হবে, বাড়িতে পার্টি করুন, সেটাই তো সব থেকে ভালো একটা ব্যাপার, তাই নয় কি? অন্যদিকে তখনই দিব্যা সেনের কাছে একটা প্যাকেট চলে আসে, আর তখন দিব্যা সেন বলে, নিউ ইয়ারের গিফট মনে হয়, তাই না? তখন দেবুদা বলে, ঠিক আছে, আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি, আপনি বরং আপনার গিফটটাকে দেখুন। এর মধ্যে জগদ্ধাত্রী চলে এসেছিল তার ডেরায়। স্বয়ম্ভু চলে এসেছে। স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে দেখে বলে, একবারও আমাকে ভরসা বা বিশ্বাস করে উঠতে পারোনি, তাই না জগদ্ধাত্রী? সেই জন্যই তো আমাকে দূরে সরিয়ে রেখেছো, একবারও আমাকে বললে না সবটা। তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তায় ছিলাম, কত কান্নাকাটি করেছি। জগদ্ধাত্রী বলে, আসলে স্বয়ম্ভু, লড়াইটা অনেক দূর থেকে হচ্ছে, তাই আমি কাউকেই সেভাবে জানাতে চাইনি, আমায় ক্ষমা করে দাও স্বয়ম্ভু, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। স্বয়ম্ভু বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি জগদ্ধাত্রী, তোমার এই অবস্থা যারা করেছিল তাদেরকে আমি কখনোই ছাড়বো না, তুমি এদিকটা দেখো, আমি ওই দিকটা দেখছি, বলেই স্বয়ম্ভু চলে যায়। এরপর জগদ্ধাত্রী দিব্যা সেনকে ফোন করে বলে, আপনি গিফটটা খুলে দেখেছেন? যখনই দিব্যা সেন গিফট খুলে দেখে তখন দেখতে পায় সে একটা ছুরি, আর সেই ছুরিটা দেখে চমকে যায়। জগদ্ধাত্রী বলে, এই ছুরিটা দিয়ে আশিসবাবুকে মারা হয়েছিল, আর সেই ছুরিটাই আমি আপনাকে পাঠালাম, যদি আপনার কাজে লাগে তাই আর কি, বুঝতেই তো পারছেন আপনাকে মারতে গেলে এটারই প্রয়োজন। তখন দিব্যা সেন ভয় পেয়ে যায়, বারবার জিজ্ঞেস করতে থাকে, কে আপনি, কে ফোন করেছেন, আমাকে থ্রেট করা হচ্ছে, আপনি জানেন আমি কে? জগদ্ধাত্রী বলে, আমার জানার দরকার নেই, আপনি আশিস বাবুকে মেরেছেন, তার শাস্তি আপনাকে পেতেই হবে, বলেই ফোনটা কেটে দেয়। দিব্যা সেন প্রচণ্ড ভয় পেয়ে যায়। আশিস বাবুকে যারা মেরেছে তাদেরকে জেলে ঢুকিয়ে দিতে চায় জগদ্ধাত্রী, আর চিরঞ্জিতকে বলে, সমস্তটা ব্যবস্থা করো, কোনোভাবেই যেন এরা পালাতে না পারে। চিরঞ্জিত বলে, ওকে জ্যাস। এরপর জ্যাস পরবর্তী কাজে এগিয়ে যাচ্ছে, আর বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি এই রহস্যের জট খুলবে জ্যাস সান্যাল।